আজকে আমরা সুবিধা স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের মিশ্রণ চ্যাপ্টারের 21 থেকে 40 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার সমাধান দেখব। আর এটি হলো মিশ্রণ পার্টের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে 1 থেকে 20 পর্যন্ত আমরা প্রবলেমের সলিউশন দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওরও ডেসক্রিপশনে গিয়ে তোমরা নির্দিষ্ট অঙ্কের সলিউশন তোমরা দেখতে পাবে। 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক বলেছে, দেখো 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে আর টিভিকে 10% লাভে বিক্রি করে মোটের ওপর 12% লাভ করে। টিভির ক্রয়মূল্য কত টাকা? দেখো তাহলে মানে কি, টিভি আর টেপ দুটো মিলে 10,000 টাকা, ঠিক আছে। এবার দেখো, তার মানে দেখো টিভিটাকে আমরা আগে লিখছি টিভি আর এখানে হলো টেপ রেকর্ডার। তাহলে টিভিতে কি হয়েছে, 10% লাভে বিক্রি করেছে আর টেপটিকে 20% লাভে বিক্রি করেছে। এবার মোটের ওপর কি হয়েছে, মোটের ওপর যে লাভের পরিমাণটা, সেই লাভের পরিমাণটা কত বলেছে, 12% বলে দিয়েছে, ঠিক আছে। দেখো আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে যখন পার্সেন্টেজে থাকবে, মানে এখানের যে তিনটে রাশি বা তিনটে কোয়ান্টিটি যে ফরম্যাটে আছে, আমাদের যে রেজাল্ট এখান থেকে যে আমরা বিয়োগ করে যেটা রেজাল্ট পাই, সেই রেজাল্টের পরিমাণটা কিন্তু অন্য রাশিতে হয়। অর্থাৎ দেখো এখানে যেহেতু এগুলো পার্সেন্টেজে আছে, তাহলে আমরা এখানে যে রাশিটা পাবো এই দুটোতে, সেই রাশিটা কিসে আসবে, সেই রাশিটা হলো এই টাকায় আসবে, ক্রয়মূল্যের অনুপাতের টাকার যে অনুপাত সেটাই আসবে। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি, তাহলে দেখো 20 থেকে 12 বাদ দিলে হবে 8 আর এখানে 12 থেকে 10 বাদ দিলে হবে 2, ঠিক আছে, অর্থাৎ 4:1। তাহলে টিভির যে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস সেটা ছিল 4 ইউনিট আর টেপের কস্ট প্রাইস হলো 1 ইউনিট। তাহলে 4 আর 1 হলো 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিট মানেই বলে দিয়েছে 10,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে 2,000 টাকা। এবার আমাদের বলেছে টিভিটির ক্রয়মূল্য কত। তাহলে টিভি দেখো, এখানে টিভির ক্রয়মূল্য কত ছিল, 4 ইউনিট। তার মানে হচ্ছে 4 ইউনিট মানে হবে 4 দুগুণে 8,000 টাকা, অর্থাৎ অপশান এ। দেখো 22-এরটা বলেছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ এবং দ্বিতীয়টিতে 2% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর 5.2% লাভ করে। প্রথম পেনটির ক্রয়মূল্য কত? এবার এখানে দেখো, তাহলে এখানে প্রথম পেন আর এটা হলো দ্বিতীয় পেন, ঠিক আছে। দুটো মিলে আমাদের যে মোটের ওপর লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটাকে আমরা মাঝখানে লিখবো। লেখার পর এখানেও কি করবো, আমরা দুটো রাখবো, ঠিক আছে। তাহলে দেখো প্রথম পেনে কি হচ্ছে, 10% প্রফিট হচ্ছে, পরেরটায় কি হচ্ছে, 2% ক্ষতি হচ্ছে। তাহলে 2% ক্ষতি মানে এটাকে -2 দিয়ে লিখলাম। তাহলে মোটের ওপর দেখো 5.2% কি হচ্ছে, লাভ হচ্ছে। এবার দেখো সাধারণত আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করি, তাহলে 10 থেকে 5.2 বাদ দিলে হবে এখানে 4.8 আর 5.2 থেকে -2 বাদ দিলে তাহলে 5.2 -2, ব্যাপারটা এরকম হচ্ছে 5.2 মাইনাস অফ -2, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ 7.2 হবে, 7.2 হবে। এবার এই দুটোর কি করতে হবে, অনুপাত নিতে হবে, 7.2 আর 4.8, 7.2 আর 4.8-এর যদি রেশিও নেওয়া হয় সেক্ষেত্রে কত হচ্ছে, দেখো দশমিক তুলে দিলাম আর 12 দিয়ে যদি কাটা হয় তাহলে হবে আলটিমেটলি 6-12-72 আর 4-12-48, অর্থাৎ 3:2। তাহলে প্রথম পেনের দাম 3 আর দ্বিতীয় পেনের দাম 2, আর এই দুটো মিলে কত বলে দিয়েছিল, এই দুটো মিলে অর্থাৎ 3 আর 2 5 ইউনিট মানে বলে দিয়েছিল 500 টাকা। তাহলে প্রথম পেনের দাম হবে 300 টাকা, তাহলে 1 ইউনিট মানে 100 টাকা আর দ্বিতীয় পেনের দাম হবে 200 টাকা। তাহলে প্রথম পেনের দাম চেয়েছে, প্রথম পেনের দাম কত, 300 টাকা, অর্থাৎ অপশান এ। দেখো 23-এরটা বলেছে, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করে, তবে তার কত চিনি 12% লাভে বিক্রি হয়? তাহলে দেখো 60 কেজি কিনে মোটের ওপর 6% লাভ করে, 60 কেজি চিনি বিক্রি করে মোটের ওপর 6% লাভ করে। তাহলে কিছু চিনি কি করছে, 3% ক্ষতিতে বিক্রি করছে আর কিছু চিনি 12% লাভে বিক্রি করছে, মোটের ওপর 6% কি হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে দেখো 12 থেকে 6 বাদ দিলে 6 আর 6 থেকে 3 বাদ দিলে হবে 9। দেখো 6 -3, তাহলে আলটিমেটলি এটা 3টা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 9, তাহলে আলটিমেটলি হবে 2:3। তাহলে 2:3 যদি হয় তাহলে মোট চিনির পরিমাণ কত, এটা হলো কোয়ান্টিটির, এটা দেখো এগুলো ছিল প্রফিট পার্সেন্টেজে, আর তাহলে এই যে অনুপাতটা পেলাম, এই অনুপাতটা আসলে কি, এই অনুপাতটা হলো পরিমাণের উপর, অর্থাৎ এখানে কত পরিমাণে আছে। তাহলে মোটের ওপর দেখো 60 কেজি ছিল আমাদের
60 কেজি ছিল আমাদের চিনি, তাহলে 2 আর 3 হলো 5 ইউনিট মানে হলো 60 কেজি, তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হলো 12 কেজি। এবার 12% লাভে যে বিক্রি করেছে সেটা কত হবে, তাহলে এটা হবে 24 কেজি আর এটা হবে 36 কেজি। তাহলে 12% লাভে যেটা বিক্রি করেছিল সেটার পরিমাণটা হলো 36 কেজি, অর্থাৎ অপশান সি। দেখো 24 বলেছে এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে। মোটের ওপর 20 টাকা ক্ষতি হলে 5% ক্ষতিতে কত ডাল বিক্রি করে। দেখো একটা জিনিস আমরা ভালো করে বুঝবো, 1000 টাকা দিয়ে কি করেছিলেন উনি, ডাল কিনেছিলেন, তাহলে এটা হলো ওনার সিপি, কস্ট প্রাইস। এবার বিক্রির সময় কি হয়েছিল, একটা ডালে উনি 5% লসে বিক্রি করেছিল, আরেকটা ডালে উনি 20% প্রফিটে বিক্রি করেছিল, এটা হয়েছিল। কিন্তু মোটের ওপর এই দুটো মিলে যে মোটের ওপর যে অ্যামাউন্টটা হচ্ছে সেই অ্যামাউন্টটা 20 টাকা বলে দিয়েছে। দেখো আমরা শুরুতে বলেছিলাম যে আমরা যখন হিসাব করব এই তিনটে রাশি কিন্তু একই কোয়ান্টিটি বা একই রাশি হতে হবে, ঠিক আছে। দেখো এগুলোতে কিছু আছে, এগুলো হলো প্রফিট বা লসের পার্সেন্টেজে আছে, কিন্তু এটা দেখো অ্যামাউন্টে আছে, টাকায় আছে। তাহলে এই অ্যামাউন্টটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। তাহলে 20% কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, 20% লস হচ্ছে, এটা কিন্তু লসে, হ্যাঁ। তাহলে 20% বলছি, 20 টাকা লস হচ্ছে। 20 টাকা যদি লস হয়, এই 20 টাকা লস কত টাকায় হচ্ছে, 20 টাকা লস দেখো 1000 টাকায় হচ্ছে। তাহলে 20 টাকা লস হয় 1000 টাকায়, 100 টাকায় কত, তাহলে দেখো 2% কি লস। তার মানে এবার আমরা দেখো জিনিসটা সহজে বলতে পারবো। তাহলে দেখো প্রথম মাসে 20% লাভ হয়েছিল, 20% পার্সেন্টেজটা আমরা এখানে লিখছি। পরের মাসে কি হয়েছিল, -5% মানে ক্ষতি হয়েছিল। আর মোটের ওপর কত হয়েছে, মোটের ওপর -2% হয়েছে, মানে এটা কি লস, ঠিক আছে। এবার আমরা যদি বাদ দিই, তাহলে 20 থেকে যদি 2 বাদ দিই হবে 22, আর এখানে -2 থেকে যদি 5 বাদ দিই তাহলে হবে -2 + 5 অর্থাৎ 3 হবে। এটা হবে এইরকম -2 + 5 আলটিমেটলি 3 হবে। তাহলে দেখো পরিমাণের পরে এটা কত 3 আর এটা 22, তাহলে মোট দেখো 25 মানে হলো 25 ইউনিট, যেটা এই 25 ইউনিট মানে হলো আমাদের কত, 1000 টাকা। 25 ইউনিট মানে হলো 1000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 40 টাকা, 40 টাকা, 1 ইউনিট মানে হলো 40 টাকা। তাহলে আমাদের বলেছে দেখো 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেছে। তাহলে 5% ক্ষতি মানে কি, এই 22 ইউনিটের সঙ্গে সমান। তাহলে 22 ইউনিট মানে কত, তাহলে 22 ইউনিট মানে হবে 22 × 40, তার মানে 880 টাকা, অর্থাৎ অপশান সি। দেখো 25 বলেছে এক ব্যবসায়ী 700 টাকার কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% লাভ হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা প্রফিট লসে করেছিলাম, সেক্ষেত্রে আমরা কি করছিলাম, সেক্ষেত্রে আমরা 700 টাকাকে ভাঙাচ্ছিলাম, কিছু অংশ 2/7 মানে কিছু টাকা 200 টাকায়, আর কিছু বাকি অংশ 500 টাকায় কি করেছিল, বিক্রি করেছিল। এবার এর ক্ষেত্রে 2/7 কি হয়েছিল, এটার ক্ষেত্রে 10% লস হয়েছিল, আর এবার এই বাকিটা হলো X% ধরো লাভ হচ্ছে, আর মোটের ওপর কত পার্সেন্ট লাভ হচ্ছে, 15% লাভ হচ্ছে। এরকম করে আমরা কি করেছিলাম সেক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে অ্যালিগেশন দিয়ে আমরা এই অঙ্কটাই, সেম অঙ্কটাই আমরা অ্যালিগেশন দিয়ে যদি করি তাহলে কি হচ্ছে দেখো, কিছু এখানে আমরা আগে 5খানা, এবার দেখো বলেছে মোটের ওপর 15%, তাহলে এখানে আমরা 15 লিখলাম। আর 2/7 10% ক্ষতিতে, তার মানে এটা হলো -10%, আর এটাকে আমরা ধরে নিলাম এক্স ধরি বা ব্ল্যাঙ্ক রাখি, যাই করি না কেন। এবার দেখো দ্রব্যটা 2/7, তার মানে 2/7 মানে এইটা হবে 2, আর এটা হবে, বাকিটা হবে 5, তাই তো। 2/7 হলো 10%-এ বিক্রি করছে, তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ 10%-এ, আর বাকি 5 ভাগ কি কত পার্সেন্টে সেটা আমরা জানি না। এবার দেখো তার মানে দেখো এখানে এটা 2:5 এই অনুপাতটা রয়েছে। এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা কি করে পাই, এখানের 5-এর যে ভ্যালুটা, আমরা অন্য কালার ব্যবহার করি, এখানে এই যে 5-এর যে ভ্যালুটা, এই 5-এর ভ্যালুটা আমরা কি করে পাই, এই 5-এর ভ্যালুটা পাবো এটা মাইনাস এটা করে, অর্থাৎ 15 - -10, অর্থাৎ দেখো এই দুটো মিলে আসলে কত হওয়া উচিত ছিল, 25 হওয়া ছিল।
কিন্তু 25-এর জায়গায় এখানে আছে কত 5। তার মানে দেখো আমাদের হিসাবে যেটা 25 হওয়ার কথা ছিল সেখানে ওই যে রেশিওতে ক্যান্সেল আউট হয়ে যায় বা কেটে যায়, কেটে গিয়ে সেটা 5-এ পরিণত হয়েছে। তার মানে 25 হওয়ার কথা ছিল সেটা 5 হয়েছে। তাহলে এখানে যেটা 2 ছিল তাহলে দেখো এটা কত, এটা হলো আলটিমেটলি 5 টাইমস। তাহলে এখানে 2টা যেটা ছিল সেটা আসলে 2 না, সেটা আসলে কত হবে, এটাও 5 টাইমস, এখানে 10 হওয়া উচিত ছিল। অর্থাৎ দেখো এখানে 10 যদি হতে হয় তাহলে আমরা জানি যে কি এক্ষেত্রে একটা হয় ছোট আর একটা বড় হয়। তাহলে এখানের ভ্যালুটা কি হবে, বড় হতে হবে, এক্সটাকে বড় হতে হবে। কত বড় হতে হবে, 15 থেকে এটা 10 আরও বড় হতে হবে, অর্থাৎ এই ভ্যালুটা হবে 25, অর্থাৎ এখানে 25% হবে। দেখো সেম জিনিসটা আমি আরেকবার বলছি, আমাদের 10% লসে বিক্রি হচ্ছিল আর বাকিটা কততে সেটা আমরা জানি না। তাহলে এই দুটো মিলে আমাদের কি হচ্ছে, মোটের ওপর 15% কি হচ্ছে, লাভ হচ্ছে। এবার এই দুটোর যে অনুপাতটা সেটা বলে দিয়েছে 2:5, মানে এই যে 2/7 সেখান থেকে আমরা পাচ্ছি 2:5। এবার দেখো 15 থেকে এই 10 বাদ দিলে হচ্ছে, যেটা আসলে 5 সেটা হওয়ার উচিত ছিল, 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে দেখো 25, তাহলে সেটা 25 হওয়ার কথা ছিল, অর্থাৎ দেখো এটার 5 টাইমস। তাহলে এখানেও যে ভ্যালুটা হবে সেটা কি হবে, এর 5 টাইমস হবে, অর্থাৎ এই ভ্যালুটা হবে 10। তাহলে 10, এটা দেখো এখানে কিভাবে হচ্ছিল, একটা ভ্যালু হয় যেটা এভারেজ বা মোটের ওপর তার থেকে একটা ভ্যালু কম হয়, আরেকটা ভ্যালু এর থেকে বেশি হয়। তাহলে এখানে যেহেতু -10 আছে তাহলে এটা 15 থেকে কম, একটা ভ্যালু কমই হচ্ছে, আর আরেকটা ভ্যালু কি হবে, এর থেকে বেশি হবে। যদি বেশি হয় তাহলে কত বেশি হবে, তাহলে 15 থেকে 10 বেশি হবে, তাহলে এখানে হবে 25। তাহলে মোটের ওপর এই যে পার্সেন্টেজটা যদি 25 হয় তাহলে মোটের ওপর 15% তখন কি হবে, লাভ হবে। তাহলে এই পার্সেন্টেজটা বাকি অংশটা 25% লাভে বিক্রি হয়েছে, অর্থাৎ অপশান বি। দেখো 26 বলেছে এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনে। প্রথম বইটি 20% ক্ষতিতে, দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইটির ক্রয়মূল্য কত? তাহলে দেখো প্রথম বইটিতে কি হয়েছে, 20% ক্ষতিতে, আর পরের বইটিতে কি করেছে, 60% লাভে। এই যদি দুটো করে তাহলে মোটের ওপর কি হচ্ছে, ওর কোনো লাভ বা ক্ষতি হয় না, মানে 0 হচ্ছে। তাহলে দেখো 60 থেকে 0 গেলে 60 হবে, আর 0 থেকে -20 গেলে 20 হবে। আলটিমেটলি 3:1 হচ্ছে। ঠিক আছে, 3:1 যদি হয় তাহলে 3:1 হলো কত, 4। তাহলে 4 ইউনিট মানে হলো 600 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হবে 150 টাকা। আমাদের চেয়েছে প্রথম বইটির কত, 3 ইউনিট আছে, তাহলে 3 ইউনিট মানে কত হবে, 3 ইউনিট মানে হবে 450 টাকা, অর্থাৎ অপশান সি। দেখো 27 বলেছে এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের ওপর 200 টাকা লাভ করে। অর্থাৎ দেখো 30% কী করছে, লাভে কিছুটা বিক্রি করছে এবং বাকিটা 10% ক্ষতিতে বিক্রি করছে, করে মোটের ওপর কী হচ্ছে, লাভ বা ক্ষতি হচ্ছে, কী হচ্ছে, মোটের ওপর 200 টাকা লাভ করে। তার মানে এই যে মোটের ওপর এটা কী হবে, এটা অবশ্যই প্রফিটেই থাকবে। ঠিক আছে, এটা প্রফিটেই থাকবে, এটা প্রফিটেই থাকবে। আর এই দিকে যে রেশিওটা হচ্ছে সেই রেশিওটা দেখো হচ্ছে 3:1। ঠিক আছে, এবার দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কী করতে হয়, আমাদের যেহেতু এই বিয়েটা নেই, এখানে রেশিও পেয়েছি, তো সেক্ষেত্রে আমাদের এই গ্যাপটাকে আমাকে কনসিডার করতে হবে। তাহলে 30 থেকে যদি 10 বাদ দেওয়া হয়, তাহলে 30 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলে আলটিমেটলি হচ্ছে, দেখো আলটিমেটলি হচ্ছে 40। তাহলে এই 40টা কী হবে, 3:1 ডিভাইড হবে বা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখানে হবে 30 আর এখানে হবে 10। তাহলে এখানে 30টা পাবো কী করে, 30টা পাবো, দেখো এখানে যদি 20 হয় তাহলে দেখো এই যে 30 থেকে দেখো 20 বাদ দিলাম, 10 পেলাম, আর 20 থেকে -10 বাদ দিলে 30 হবে, অর্থাৎ 30:10 এই অনুপাতে আছে। এবার তাহলে প্রফিট কত হচ্ছে, এই যে 20%। ঠিক আছে, 20% হচ্ছে প্রফিট। তাহলে 20% প্রফিট হওয়া মানে কি, 20% প্রফিট মানে কত বলে দিয়েছে 200 টাকা। তাহলে 20% প্রফিট মানে হচ্ছে 200 টাকা। এবার আমাদের চেয়েছে কি, দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল, দ্রব্যটির ক্রয়মূল্য দেখো, তাহলে 100% মানে কত, 100% মানে হবে 5 দিয়ে গুণ করলে 1000, অর্থাৎ দ্রব্যটির ক্রয়মূল্য হবে 1000 টাকা, অপশান বি। দেখো 28 বলেছে এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15%-এ এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করে, সর্বসাকুল্যে তার কত লাভ হয়। তাহলে কত লাভ হচ্ছে সেই পরিমাণটা বের করতে হবে। তাহলে 15% লাভে কিছু বিক্রি করছে 10% লাভে, তাহলে মোটের ওপর কত লাভ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। আর এটা কি অনুপাতে বিক্রি করেছে, এটা দেখো 2:1
1 এই অনুপাতে আছে। তাহলে এক্ষেত্রেও দেখো এই মাঝের টার্মটা নেই, সেক্ষেত্রে কী করতে হবে, আমরা এদের মধ্যে ডিফারেন্স নেবো। এদের মধ্যেকার ডিফারেন্স কত দেখো, এদের মধ্যেকার ডিফারেন্স দেখো 5, ঠিক আছে। তাহলে 5কে কী করবো, এর মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করবো, কার মধ্যে, 2:1। তার মানে দেখো 3 ইউনিট মানে হলো 5, 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট হবে 5/3, আর 2 ইউনিট মানে হবে 10/3, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, তাহলে যেটা 2 আছে সেটা আসলে ভ্যালু হলো 10/3, আর যেটা 1 আছে সেটার ভ্যালু হলো 5/3, ঠিক আছে। এবার তার মানে দেখো 15 থেকে যদি আমরা 5/3 যদি বাদ দিয়ে দিই, তাহলে মাঝের টার্মটা পাবো, তাহলে হবে 45/3 -5, অর্থাৎ 40/3। এটা হচ্ছে, এটা 40/3 হবে, 40/3 হবে। আবার এটা থেকে এটা মাইনাস করে দেখো এটাই আসবে 10/3, তাহলে মাঝের যে টার্মটা হবে 40/3, অর্থাৎ 13.13%। সর্বসাকুল্যে এটা হবে অপশান ডি। দেখো 29টা বলেছে 29টা বলেছে 500 টাকার লেবু কিনে 5% 20% লাভে এবং বাকি 2% 10% ক্ষতির, মোটের ওপর কত লাভ হয়। তাহলে 20% লাভে আর এদিকে হচ্ছে 10% ক্ষতিতে করে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা আমরা জানি না। করে এখানে দেখো হচ্ছে 5:2। তাহলে দেখো এখানে 10 থেকে এদের ডিফারেন্সটা নিই, তাহলে 20 থেকে 10কে -10 বাদ দিলে 30 হবে, তাহলে 30 ইউনিট। তাহলে এখানে হচ্ছে দেখো কি হচ্ছে, তার মানে হচ্ছে 7 ইউনিট মানে হলো 30, 5 ইউনিট মানে কত হবে, 30/7 × 5, আর 2 ইউনিট হলে হবে 30/7 × 2, ঠিক আছে। অর্থাৎ দেখো এটা হচ্ছে 150/7, আর এটা হচ্ছে 60/7। দেখো জেনারেলি এই মাঝের ভ্যালুটা এই দুটোর মাঝের যেটা হয় সেটা, অর্থাৎ 20 থেকে যদি আমরা এই টার্মটাকে বাদ দিই তাহলে আমরা এটা পাবো, বা আমরা ঘুরিয়ে বললে 20 থেকে যদি এটাকে ডাইরেক্ট বাদ দিয়ে দিই এটা পেয়ে যাবো। তাহলে আমরা এক কাজ করি, 20 থেকে বাদ দিয়ে দিই, তাহলে 20 - 60/7 যদি করি তাহলে হচ্ছে -60/7, অর্থাৎ 80/7%। তাহলে এটা কি প্রফিট, তাহলে এখানে হচ্ছে 80/7%। তাহলে মোটের ওপর তার লাভ হয় এটা, অর্থাৎ অপশন ডি। যেহেতু প্লাসে এসছে তাই এটা কি হবে, লাভে থাকবে। 30টা বলেছে দেখো 10 টাকা কেজি দরে 80 কেজি আলু করে, আর 30 কেজি আলু 25% লাভে বিক্রি করে, বাকি আলু প্রতি কেজি কত দরে বিক্রি করলে মোটের ওপর 35% লাভ হবে। তাহলে দেখো 25%-এ কী করছে, ও কিছু পরিমাণে আলু বিক্রি করছে, আর বাকি আলু কত দামে বিক্রি করছে জানি না, আর মোটের ওপর 35% কী হচ্ছে, লাভ হচ্ছে, ব্যবসায়ীর 35% লাভ হচ্ছে। এবার দেখো 30 কেজি আলু কী করেছিল, 25%-এ কিনেছে, আর বাকি 50 কেজি, অর্থাৎ দেখো 30 কেজি আলু আর এখানে হলো বাকিটা হলো 50 কেজি, তাহলে আলটিমেটলি হচ্ছে দেখো 3:5 এই অনুপাত, ঠিক আছে। এই যে এটা হলো পরিমাণটা 30 কেজি আর এটা হলো 50 কেজি, তাহলে 3:5 এই অনুপাত। কিন্তু দেখো এখানে 35 থেকে যদি 25 বাদ দিই, এখানে হওয়ার কথা ছিল 10, কিন্তু অনুপাতে হচ্ছে কত, অনুপাতে আছে 5, তাহলে এটা দেখো কি করেছে, 2 দিয়ে গুণ করেছে। তাহলে এখানে যে ভ্যালুটা আছে সেটাকেও কি করতে হবে, সেটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানের ভ্যালুটা হবে 6। তাহলে 6 হওয়া মানে এখানে কত হবে, 35-এর সাথে 6 যোগ হলে 41। তাহলে বাকি আলু কি হয়েছে, 41% লাভে কি করেছে, বাকি আলু বিক্রি করেছে, বাকি আলু 41% লাভে বিক্রি করেছে। তাহলে বাকি আলুর দর কত হবে, তাহলে বাকি আলুর দর হবে দেখো 10 টাকার সঙ্গে, এই যে 10 টাকা ছিল আমাদের নর্মালি কেনা দাম, 10 টাকার সাথে যদি 41% গুণ হয়, অর্থাৎ 141% হয়, বা 141/100 হয়, তাহলে এইটা হলো কি হবে, কিলোপতি, অর্থাৎ দেখো হবে 14.1 টাকা পার কেজি, এই দরে বাকি আলুটা বিক্রি করবে, অর্থাৎ অপশান সি।
দেখো 31টা বলেছে এক ব্যক্তি 100 টাকা কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের ওপর তার কত লাভ হবে? তার মানে দেখো 10% লাভে কি করছে, বিক্রি করছে কিছু পরিমাণ, আর কিছু পরিমাণ নুন, কিছু পরিমাণ মানে এখানে হলো 60 কেজি নুন, 60 কেজি নুন হলো 10% লাভে বিক্রি করছে, আর বাকি যে 40 কেজি নুন, সেই 40 কেজি নুন কি করছে, সেই 40 কেজি নুন 20% লাভে বিক্রি করছে। তাহলে মোটের ওপর কত লাভ হচ্ছে সেটা বলা নেই, তাহলে মোটের ওপর যে লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। আর এখানে দেখো কি আছে, 60 আর 40, 60 আর 40 মানে কত, আলটিমেটলি 6:4 বা 3:2ও লেখা যায়। তা আমরা এখানে দেখি ডিফারেন্সটা কত, এখানে দেখো ডিফারেন্সটা 10 আছে, তাই আমরা ডাইরেক্ট 6 আর 4 করলাম, দেখো এখানে 10 ঠিক আছে আমাদের। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা কি করব, এমন একটা ভ্যালু পাবো যে ভ্যালুটা এর থেকে কম, আবার এর থেকে 20 থেকে কম কিন্তু 10-এর থেকে বেশি। তাহলে দেখো 10-এর থেকে বেশি যদি হয়, তাহলে এখানে আমাদের যদি 14 লিখি, অর্থাৎ 20 থেকে দেখো 6 যদি বাদ দিই 14 হচ্ছে, আবার 14 থেকে 10 বাদ দিলে 4 হচ্ছে, তাহলে এখানের ভ্যালুটা কত হবে, 14 হবে। অর্থাৎ তার 14 বা মোটের ওপর কত পার্সেন্ট লাভ হচ্ছে, 14% লাভ হচ্ছে, অপশান এ। দেখো 32 বলেছে এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার পিছু দরে দুধ কিনে তাতে জল মিশিয়ে 10 টাকা 80 পয়সা লিটার দরে বিক্রি করে 20% লাভ করে, কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? এবার একটা জিনিস খুব ভালো করে এই অঙ্কের বুঝতে হবে, দেখো 10 টাকা প্রতি লিটার এটা কি করেছে, এটা কিনেছিল, কিনা দাম, কিন্তু এখানে যেটা কি আছে 20% দরে কি হয়েছে, বিক্রি করেছে জল মেশানোর পরে। তাহলে যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে একই ধরনের রাশির সাপেক্ষে আমরা হিসাবগুলো করব। তাহলে 20% লাভের রেসপেক্টে আমাদের 10.8 টাকা, অর্থাৎ এই অ্যামাউন্টটা কত, কস্ট প্রাইসটা কত দাঁড়াচ্ছে সেটা বের করি, তার রেসপেক্টে আমরা করব। তার মানে দেখো 20% লাভ মানে কত, 20% লাভ মানে হলো 20% প্রফিট মানে হলো 120, 120%-এর দাম হচ্ছে 10 টাকা 80 পয়সা বা 10.8, তাহলে 1%-এর দাম কত হবে, 1%-এর দাম হবে 10.8 বাই 120, আর 100%-এর দাম 100%টাই কস্ট প্রাইস এসে দাঁড়াবে, অর্থাৎ হবে 10.8 গুণ 100 বাই 120। তোকে এই দশমিক তুললে নিচে আরেকটা 10 আসবে, 0.09, অর্থাৎ দেখো হচ্ছে দেখো এরকম একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ দুধ আছে, এবার এই দুধটা কেনা ছিল 10 টাকা পার লিটার, ঠিক আছে। এবার এর মধ্যে কি করেছে, এর মধ্যে আরও কিছু পরিমাণে কি করেছে, জল মিশিয়েছে, শুধু জল মেশায়নি এর দামটাও বাড়িয়ে দিয়েছে, যার ফলে কি হয়েছে, যার ফলে এই যে দুধটা আগে 10 টাকা পার লিটার ছিল সেটা এখন হয়ে দাঁড়িয়েছে 9 টাকা পার লিটার, আর এর সঙ্গে বাকি যেটা মিশিয়েছে সেই জলটার কি কোনো দাম আছে না, জলটা তো নর্মাল দোকান থেকে হোক বা নর্মালি জেনারেলি কোনো কল থেকে জল ভরেছে, তার মানে এটা কিন্তু 0 টাকা পার লিটার, ঠিক আছে, সেই ধরে আমরা অঙ্কগুলো করব। তার মানে আমাদের কি হচ্ছে ব্যাপারটা, তাহলে 10 টাকা পার লিটার ছিল, ঠিক আছে, আর এখানে কি হচ্ছে 0 টাকা, তাহলে এর ফলে মোটের ওপর কত এসে দাঁড়াচ্ছে, 9 টাকা পার লিটার। তাহলে এখানে 1 হচ্ছে আর এখানে 9 হচ্ছে, তাহলে 9:1 এই অনুপাতে মিশিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে শূন্যটা কি, এটা হলো ওয়াটার আর এটা হলো মিল্ক, পিওর মিল্ক বা শুধু মিল্ক। তাহলে দেখো এই জলের যে অংশটা, সেই জলের অংশটা কতটা, 1, কতর মধ্যে, 9 আর 10, তাহলে 1 ভাগ আছে 10 ভাগের মধ্যে, তাহলে 100 ভাগে কত, অর্থাৎ 10%। তার মানে দেখো কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল, 10% হারে, অর্থাৎ অপশন বি। দেখো 33 বলেছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32 টাকা 40 পয়সা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে দেখো এটা কি আছে, এগুলো কি ছিল ভালো করে পড়ার সময় বুঝতে পারছি যে 32 টাকা কেজি দরে চা কিনেছে, আর দার্জিলিং চা 25 টাকা কেজি দরে আসাম চা কিনেছে, কেনার পরে এই যে 32 টাকা 40 পয়সা আছে এই দরে কিন্তু বিক্রি করেছে, বিক্রি করে 20% লাভ হয়েছে, তাহলে এটা কিন্তু কস্ট প্রাইসে আনতে হবে এই 32 টাকা আর 20% এটাকে দিয়ে, অর্থাৎ দেখো 120% মানে হচ্ছে
32 টাকা 40 পয়সা। তাহলে 1% মানে কত? 1% মানে হলো 32 টাকা 40 বাই 120। আর হলো 100% মানে কত? 100% মানে হবে 32 টাকা 40 পয়সা গুণ 100 বাই 120। সাতাশ। তার মানে 100% মানে হচ্ছে 27 টাকা। ঠিক আছে, তার মানে দেখো 32 টাকা কেজি দরে কি আছে? দার্জিলিং চা। 25 টাকা কেজি দরে কি কিনছে? আসাম চা। এই দুটো মিলিয়ে মোটের ওপর কি আছে? 27 টাকা দরে বিক্রি করছে। তাহলে আলটিমেটলি হচ্ছে দেখো 5 হচ্ছে আর এটা হচ্ছে 2, তাহলে 2:5 এই অনুপাতে মিশিয়েছিল। অপশন ডি। 34টা বলেছে দেখো, এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি দরে, বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন। কত কেজি চিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন? তাহলে দেখো মোট যে পরিমাণটা সেটা 40 কেজি, বিক্রি করে কত টাকা পেয়েছে? বিক্রি করে পেয়েছে 1840 টাকা। তাহলে এখানে পার কেজির দাম কত করে উনি পেয়েছেন সেটা আমরা দেখি। এখানে দেখো পেয়েছে 1840 বাই 40, তাহলে মানে হলো উনি 46 টাকা করে কি পেয়েছে? পার কেজি পেয়েছে। ঠিক আছে, তার মানে দেখো 50 টাকা কেজি দরে আছে, আর বাকিটা কিছু আছে 40 টাকা কেজি দরে। এই যে 40 টাকা কেজি দরের কিছু চিনির সাথে 50 টাকা কেজি দরের কিছু চিনি মিশিয়ে কি করেছে? তাহলে যে চিনিটা বিক্রি করেছে সেটার দাম হয়ে গেছে 46 টাকা। অর্থাৎ দেখো এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 6, অর্থাৎ 2:3। 2:3 এই অনুপাতে বিক্রি করেছে। এবার কত কেজি 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন? তার মানে দেখো এখানে 5 ইউনিট, 5 ইউনিট মানে 40 কেজি। ঠিক আছে, 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হলো 8 কেজি। এবার আমাদের চেয়েছে 40 টাকা কেজি দরে কত? 2 ইউনিট বিক্রি করেছে, তাহলে 2 ইউনিট মানে কত? 8 দুগুণে 16 কেজি, অর্থাৎ অপশান সি। দেখো 35টা বলেছে 35 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে 41 টাকা 80 পয়সা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে এখানে দেখো আবার লাভের পরিমাণ দিয়ে দিয়েছে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো কস্ট প্রাইস। তাহলে দেখো 41 টাকা 80 পয়সা, তাহলে 110% মানে হলো 41 টাকা 80 পয়সা। ঠিক আছে, 100% মানে কত হবে? 100% মানে হবে 41 টাকা 80 বাই 110 গুণ 100। ঠিক আছে, দেখো এই দশমিক তুলে দিলাম, এখানে দুটো শূন্য ক্যান্সেল করে দিলাম, কাটলাম 3 11 33, 8 রইল, 8 11 88, 38 টাকা। তাহলে এখানে দেখো 38 টাকা হচ্ছে। তাহলে এক রকমের চিনি ছিল 35 টাকা করে, এক রকমের চিনি ছিল 42 টাকা করে। ঠিক আছে, তাহলে একটা ছিল 35 টাকা করে আর একটা চিনি ছিল 42 টাকা করে, আর মোটের ওপর কত হচ্ছে? 38 টাকা করে। তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 3, তাহলে 4:3 এই অনুপাতে। এবার দেখো বলে দিয়েছে 42 টাকা করে যে চিনিটা, সেই চিনির পরিমাণ কত ছিল? 30 কেজি। তাহলে 42 টাকা করে, তাহলে এই যে 3 ইউনিট, এই 3 ইউনিট মানে হলো 30 কেজি। তাহলে 4 ইউনিট মানে কত হবে? 4 ইউনিট মানে হবে 40 কেজি, অর্থাৎ অপশন বি। দেখো 36এরটা, এই ধরনের অঙ্কগুলো আমাদের একটু অন্যরকম করে ভাবতে হবে। আমরা দেখি, বলেছে 3টে সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে হাফ, 1/3, 2/3 অংশ পূর্ণ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত কত হবে? তাহলে আমরা প্রথম গ্লাসটা কত আছে? তাহলে দেখো প্রথম গ্লাসটা আছে হাফ, মানে 3টি গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে, তার মানে হাফ সিরাপ আছে, আর বাকি হাফ কি আছে?
জল আছে, অর্থাৎ এর অনুপাতটা সিরাপ আর জলের অনুপাত 1:1 হচ্ছে। পরেরটা কি আছে, পরেরটায় দেখো 1/3 অংশ সিরাপ আছে, আর বাকি 2/3 অংশ কি হবে, বাকি 2/3 অংশ জল আছে, অর্থাৎ এটার অনুপাত হচ্ছে 1:2। আর তারপরেরটা দেখো কত আছে, 2:3, তারপরটা হচ্ছে 2/3, অর্থাৎ 2/3 যদি সিরাপ থাকে বাকি 1/3 থাকবে জল, অর্থাৎ এখানে অনুপাতটা হচ্ছে 2:1 এই অনুপাতে আছে। তাহলে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদের গ্লাসের সমান, এই যে সমান গ্লাস বলে দিয়েছে, তাহলে আমাদের গ্লাসের মানে আয়তনটা সমান আছে কিনা সেটা আমরা চেক করে নেবো। তাহলে দেখি গ্লাসের আয়তন দেখো এক্ষেত্রে কত আছে, 1 আর 1 2 আছে, এক্ষেত্রে দেখো 1 আর 2 3 আছে, এক্ষেত্রে 2 আর 1 3 আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে দেখো গ্লাসগুলোর পরিমাণ সমান নেই, গ্লাসগুলোর মাপ সমান নেই। তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি আর এগুলোকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে গ্লাসটা দেখো সবই 6 করে হয়ে যাচ্ছে। অর্থাৎ 3 দিয়ে গুণ করা মানে অনুপাতটা তাহলে কি এসে দাঁড়াচ্ছে, তাহলে অনুপাতটা এসে দাঁড়াচ্ছে দেখো, তাহলে অনুপাতটা এসে দাঁড়াচ্ছে দেখো 3:3, আর এক্ষেত্রে অনুপাতটা এসে দাঁড়াচ্ছে 2:4, আর এক্ষেত্রে অনুপাতটা এসে দাঁড়াচ্ছে 4:2। এবার নতুন মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত, তাহলে এখানে মোট সিরাপের পরিমাণ কত হচ্ছে দেখো, সবগুলো গ্লাস সমান, তাহলে আমরা সমান যদি যোগ করে দিই তাহলে আমরা সমান পরিমাণই পাবো। দেখো 3 আর 2 5 আর 4 9, আর এই পাশে দেখো কত হচ্ছে 7 আর 2 9, তার মানে 9, সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 1:1। ঠিক আছে, অর্থাৎ অপশান সি হচ্ছে। তাহলে এই টাইপে কিন্তু আমাদের অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে সমস্ত গ্লাসগুলোর পরিমাণটাকে আগে আমাকে সমান করতে হবে। গ্লাসগুলো সমান মাপের যেহেতু বলেছে, তাই গ্লাসগুলোর মোট পরিমাণটা সমান করে নিলে আমাদের সহজে অঙ্কগুলো করা যাবে। দেখো 37টা বলেছে 3টে পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 আর 3:4। ওই 3টে পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি ও নুনের অনুপাত কত হবে। তার মানে দেখো 3টে পাত্র, এর আগের ক্ষেত্রে আমরা সমান মাপের গ্লাস নিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু গ্লাসগুলো সমান, কিন্তু দেখা যাচ্ছে প্রথম যে গ্লাসটা সেটা একবার নিয়েছে, দ্বিতীয় গ্লাসটা দুবার নিয়েছে, তৃতীয় গ্লাসটা 3বার নিয়েছে। তাহলে এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে দেখো 1:2 আছে, অর্থাৎ এটা কত 3 ইউনিট আছে। তারপর একটা দেখো 2:3 আছে, অর্থাৎ এটা দেখো 5 ইউনিট আছে। আর তারপর একটা দেখো 3:4 আছে, অর্থাৎ 3 নম্বর গ্লাসটা মোট আয়তন হলো 7 ইউনিট। তাহলে এইগুলোকে আমাদের কি করতে হবে, সমান করতে হবে। তাহলে এটাকে সমান করার জন্য কি করতে হবে, 35 দিয়ে গুণ করতে হবে, এটাকে সমান করার জন্য 21 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে সমান করার জন্য 15 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 15 দিয়ে গুণ করলে দেখো সবগুলো 105 করে হচ্ছে। তাহলে 35 দিয়ে গুণ করা মানে কি, আসলে এই দুটো ইউনিটকে 35 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো এসে দাঁড়াচ্ছে ব্যাপারটা 35:70। এটার ক্ষেত্রে হচ্ছে দেখো 21 দিয়ে গুণ করলে হবে 42:63, আর এক্ষেত্রে হচ্ছে দেখো 45:60। তাহলে দেখো সবগুলো গ্লাসের পরিমাণটা সমান হয়ে গেছে, কিন্তু একটাই, সেটা হলো দেখো 3টে পাত্র কিন্তু সমানভাবে, এখানে গ্লাসগুলোর পরিমাণ সমান হয়েছে কিন্তু এখানে সমানভাবে নেয়নি। প্রথম গ্লাসটা 1 ভাগ, পরের গ্লাসটা 2 ভাগ, তারপরের গ্লাসটা 3 ভাগ। অর্থাৎ দেখো এই গ্লাসের পরিমাণের সঙ্গে কি করতে হবে, সবগুলোর সাথেই এই গ্লাসের পরিমাণের সঙ্গে 1 দিয়ে গুণ হবে, এই গ্লাসের পরিমাণের সঙ্গে 2 দিয়ে গুণ হবে, আর এই গ্লাসের পরিমাণের সঙ্গে 3 দিয়ে গুণ হবে। তাহলে এর সঙ্গেও 3 দিয়ে গুণ, এটার সঙ্গেও 3 দিয়ে গুণ, এর ক্ষেত্রে এটার সঙ্গে 2 দিয়ে গুণ, এই পরিমাণের সঙ্গে 2 দিয়ে গুণ, আর এর ক্ষেত্রে কত 1 দিয়ে গুণ। তার মানে এটা চেঞ্জ হবে না। অর্থাৎ দেখো আলটিমেটলি অনুপাতটা হচ্ছে দেখো 35:70, এটা হলো প্রথম গ্লাস। দ্বিতীয় গ্লাসটা হচ্ছে দেখো 84:126, এটা হলো 2 নম্বর গ্লাস। আর 3 নম্বর গ্লাসে হচ্ছে দেখো 135:180। তাহলে এটা কি, এটা হলো চিনি আর নুনের পরিমাণ। এবার আমাদের যে ফাইনালি যেখানে যে পাত্রে ঢালা হবে, ঢালার পরে মোট পরিমাণটা কত হচ্ছে দেখো 254 এই পাশে কত হচ্ছে দেখো, এটা 0 6 3, 254:376। দেখো দুটোকে আবার 2 দিয়ে কাটছে, অর্থাৎ হবে 127:100
88, অর্থাৎ অপশান ডি। দেখো 38টা বলেছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 আর 3:1। 3টে গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? তাহলে একটা আছে 6:1, একটা আছে 5:2 আর একটা আছে 3:1। তাহলে এর দেখো 3টে সমান গ্লাস বলেছে, 3টে সমান মাপের গ্লাস, তাহলে এটাকে আগে সমান করতে হবে। এর দেখো 7 ইউনিট আছে, এখানে দেখো 7 ইউনিট আছে, এখানে দেখো 4 ইউনিট আছে, 3টে গ্লাস সমান না, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করব, এই গ্লাসগুলোকে 4 দিয়ে গুণ করব, আর এই গ্লাসটাকে 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করলে কি এসে দাঁড়াচ্ছে? 4 দিয়ে গুণ করলে হবে 24:4, আর এটার ক্ষেত্রে হচ্ছে 20:8, আর এটার ক্ষেত্রে হচ্ছে 21:7। তাহলে 3টে গ্লাস সমান হয়ে গেল। এবার কি করেছে? বড় গ্লাসে মেশানোর ফলে নতুন অনুপাত যেটা হবে সেই অনুপাতটা কত হচ্ছে? দেখো আর হচ্ছে 12, আর সাথে হচ্ছে এই পাশে হচ্ছে 19, আর এইদিকে হচ্ছে দেখো 5, আচ্ছা 65:19, অর্থাৎ অপশান বি, দুধ আর জলের অনুপাত। দেখো 39টা বলেছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ আর জলের পরিমাণ সমান হবে? তাহলে দেখো 3:1 আছে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা মাথায় রাখবো একটা জিনিস, যে পরিমাণ তুলছি সে পরিমাণে কি করছি? মিশ্রণ মেশাচ্ছি, সুতরাং সেটা খুব ইম্পর্টেন্ট। 3:1 অনুপাতে কি আছে আমাদের পাত্রে? মিল্ক আর ওয়াটার ছিল, মিল্ক আর এইদিকে হলো ওয়াটার, 3:1 আছে। এবার কিছু পরিমাণ তুলে সমপরিমাণ ঢেলেছি, তাহলে কিছু পরিমাণ মানে কত? তার ফলে অনুপাতটা কত হয়েছে? 1:1। এবার আমরা ধরে নিচ্ছি দেখো মিশ্রণ তুলে কি ঢেলেছি? জল ঢেলেছি, তাহলে আমরা ধরে নিচ্ছি দুধের পরিমাণটা হয়তো চেঞ্জ হলো না, তাহলে আমরা দুধের পরিমাণটাকে যদি সমান করে দিই, অর্থাৎ এটাকে যদি আমরা এই অনুপাতটাকে যদি আমরা 3:3 দিয়ে গুণ করে 3:3 করে দিই, তাহলে দেখো বোঝা যাচ্ছে যে মিল্কের পরিমাণটা সমান। কিন্তু জলের পরিমাণটা দেখো, জলের পরিমাণটা কত হয়েছে? +2 হয়েছে, মানে জলের পরিমাণটা বেড়েছে, কারণ এই যে এক্সট্রা জল মিলেছি। তাহলে এই যে যতটা জল মিশিয়েছি আসলে ততটাই কি ছিল? মিশ্রণ তুলেছি, ঠিক আছে? তাহলে ততটাই মিশ্রণ তোলা মানে কি? ততটা মিশ্রণের পরিমাণ আগে ছিল দেখো 3 আর 1 4, তাহলে এখন কিন্তু মিশ্রণের পরিমাণ আর 4 নেই, এখন মিশ্রণের পরিমাণ 3 আর 3 6। তাহলে 2 অংশ তুলেছি কতর মধ্যে? 6-এর মধ্যে, অর্থাৎ 1/3 অংশ আমরা তুলেছিলাম, 1/3 অংশ তুলেছি এবং 1/3 অংশই আমরা জল ঢেলেছি, ঠিক আছে? অর্থাৎ অপশান এ। তবে এই জিনিসটা আরেকবার বলছি, আমরা যে পরিমাণটা ঢালছি সে পরিমাণটাকে আমরা কি করছি? সেই পরিমাণটাকে আমরা বাড়াচ্ছি, আর যেটাকে আমরা যেটা মিশ্রণে যেটা তুলছি না, যে পরিমাণটা বা যে কোয়ান্টিটিটা, সেই রাশিটাকে আমরা কি করছি? সমান রাখার চেষ্টা করছি। দেখো 3:1 ছিল, এখানে 1:1 হয়েছে, তাহলে মিল্কটা যেহেতু জল ঢেলেছি, মিল্ক চেঞ্জ করিনি, তাই মিল্কটাকে সমান করার চেষ্টা করেছি। এবার জল কতটা ঢেলেছি? 2 ঢেলেছি, কিন্তু 2 যে জলটা ঢেলেছি সেখানে কি তুলেছিলাম আমরা দুধ আর জলের মিশ্রণটা তুলেছিলাম, তাহলে মিশ্রণটা কিন্তু আগের মিশ্রণ না, এখন জল ঢালার পরে যে মিশ্রণটা ছিল তার রেসপেক্টে, অর্থাৎ 3 + 3 6, তাহলে 2 ঢেলেছি 6-এর মধ্যে 1/3 রেসপেক্টে। এবার তোমরা যদি বড় নিয়মে করতে চাও সেক্ষেত্রে অংশ ধরে বড় নিয়মেও করা যায়। দেখো 40টা বলেছে কি একটি পাত্রের মিশ্রণে দুধ আর জলের অনুপাত আছে 3:7, তাহলে 3:7 আছে কি? দুধ আর জল, এখানে হলো মিল্ক আর এটা হলো ওয়াটার, এই অনুপাতে আছে। কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলে? তাহলে এক্ষেত্রে কি ঢেলেছে? এক্ষেত্রে দেখো 1:1 হচ্ছে মিশ্রণ তুলেছে, তুলে দুধ ঢেলেছে, ঠিক আছে? তার মানে এখানে কি ঢেলেছে? মিল্কটা অ্যাড হয়েছে, ঠিক আছে? তার মানে দেখো জলের পরিমাণটা সেম থাকবে, তাহলে জলের পরিমাণ যদি সেম রাখতে হয় তাহলে 7:7, এটাকে পরেরটাকে 7 দিয়ে গুণ করেছি, 7:7। তাহলে দেখো এই যে জলের পরিমাণটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি, সেম রয়েছে। তাহলে কে বেড়েছে? আসলে মিল্ক বেড়েছে। কতটা বেড়েছে? 4 বেড়েছে। মিল্ক কতটা বেড়েছে? 4 বেড়েছে। তাহলে দেখো আলটিমেটলি 4 বাড়ার ফলে যে মিশ্রণটা হয়েছে সেই মিশ্রণের রেসপেক্টে বেড়েছে, তাহলে 4 বেড়েছে কততে? 7-এর সাথে 14তে 4 বেড়েছে। তার মানে আলটিমেটলি 2/7 পরিমাণ কি করেছে? তুলে আবার ঢালা হয়েছে, অর্থাৎ অপশান বি। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই করলাম, পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সলভ করে দেখব।